ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় আইএসসি সিলেবাসভুক্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কবিতা এবং বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের কবিতা কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে প্রথমেই বলি, তিনি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে বাংলাদেশের বরিশালে। পিতা সত্যানন্দ দাশ বিখ্যাত একজন বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। মাতা কুসুম কুমারী দেবী কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন। সুতরাং মায়ের হাতেই যেহেতু সন্তানদের হাতেখড়ি হয়, তাই জীবনানন্দ দাশেরও হাতেখড়ি হয়েছিল মায়ের কাছ থেকে, এবং তার এই লেখার গুণ তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকে। তার এই কাব্য যেন বা বাংলা সাহিত্য যেন রূপময় চিত্রময় হয়ে উঠেছে। তার কবিতায় দেখানো হয়েছে প্রকৃতি চেতনা, ইতিহাস চেতনা, মৃত্যু চেতনা, রোম্যান্টিকতা, সব কিছু, অবচেতনা, সব কিছু তার কবিতায় দেখানো হয়েছে। তিনি যেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, হাজার বছর তিনি ঘুরেও এসেছেন এখানে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন থেকেই এই কবিতাটি গৃহীত হয়েছে। এই কবিতাটি আমি আজকে যেটা আলোচনা করছি সেটা গ্র্যাজুয়েশন কোর্সের এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি বোর্ডের। এই কবির কবিতা বনলতা সেন একটি বিখ্যাত কবিতা। এই কবি বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন এবং বাংলা সাহিত্যে খ্যাতি অর্জন করেছেন। এই কবির কবিতা সাতটি তারার তিমির, মহাপৃথিবী, কাল বেলা, বেলা অবেলা, কাল বেলা, এরকম বিভিন্ন ধরনের কবিতা তিনি রচনা করেছেন। তার মধ্যে এই বনলতা সেন একটি বিখ্যাত কবিতা। এই কবিতায় বনলতা সেন কবির কোনো মানুষই প্রিয়া নয়, কবির কাল্পনিক প্রিয়তমা প্রিয়া, যার কাছে এসে তিনি দুদণ্ড শান্তি পেয়েছিলেন। হাজার বছর ধরে তিনি ঘুরেছিলেন সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত, কিন্তু কোথাও তিনি শান্তির আশ্বাস খুঁজে পাননি। হাল ভাঙা নাবিকের মতো তিনি ঘুরে বেরিয়েছেন। একটু ঘাসকে আঁকড়ে ধরে যেমন মানুষ বাঁচতে চায়, যখন মানুষ ডুবে যায় তখন সেরকমভাবে তিনিও বাঁচতে চেয়েছিলেন কাউকে আশ্রয় করে, এবং শেষ পর্যন্ত তিনি দুদণ্ড শান্তি পেয়েছিলেন নাটোরের বনলতা সেনের সান্নিধ্যে এসে। এই বনলতা সেন কবির মানসী প্রিয়া, কাল্পনিক প্রিয়তমা, যার কাছে কবি দুদণ্ড শান্তি পেয়েছিলেন। এই বনলতা সেন কবির একটি বিখ্যাত কবিতা সাতটি তামার তিমির, মহাপৃথিবী, বেলা অবেলা, কাল বেলা, এগুলো যে আছে, এগুলো যে কোনোটাই যে মন্দতা নয়, তবে একে অপরে যেন সমগোত্রীয়। এই বনলতা সেন কবিতাটিও কবির সেরকমই একটি কবিতা, যেখানে কবি খ্যাতির সান্নিধ্যে পৌঁছে গেছেন এই বনলতা সেনকে মনে করে। অনেকে মনে করেন এই বনলতা সেন কবির হয়তো প্রেমিকা, প্রকৃতপক্ষে কাল্পনিক প্রেমিকা, যার সঙ্গে তিনি কল্পনায় প্রেম করেছেন। এই প্রেমিকা আসলে মৃত্যু। আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে মৃত্যুতে এসে, তাই মৃত্যুর কাছে এসে আমরা যেমন শান্তি পাই, কবিতায় বনলতা সেনের কাছে এসে অর্থাৎ মৃত্যুতে এসে চিরশান্তির আশ্রয় পেয়েছিলেন। তাই এই মৃত্যুকেই কবি বনলতা সেন রূপে অর্থাৎ তার মানসী প্রিয়া রূপে, প্রেমিকা রূপে, প্রিয়তমা রূপে কল্পনা করেছেন। এই কবিতার মধ্যে মৃত্যু চেতনা, তার ইতিহাস চেতনা, অবচেতনা, সব কিছু রয়েছে, কাল্পনিক চেতনা, সব কিছু রয়েছে। বনলতা সেন কবিতায় জীবনানন্দ দাশের বিশেষ কাব্যিক অনুভূতি প্রকাশ পেয়েছে। এই কবিতায় তিনি একজন পথিক, তবে পথিক হয়েও তিনি সমস্ত প্রেম, ভালোবাসা ও শান্তিময় জীবনের একান্ত কাঙ্ক্ষিত সমগ্র মানবাত্মার প্রতিনিধি। তিনি হাজার বছর ধরে জীবনের পথ পরিক্রমা শুরু করেছেন সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, এবং অতীত ইতিহাসের বিম্বিসার ও অশোকের সময়ে শ্রাবস্তী নগর ও বিদর্ভ নগরে পদচিহ্ন সর্বত্র ছড়িয়ে রয়েছে তার ইতিহাস
এর পাতায়, ইতিহাসের পাতায় যে অন্ধকারে তার পদচিহ্ন আচ্ছন্ন হয়ে আছে, কার? কবি জীবনানন্দ দাশের। তিনি পথ হেঁটে হেঁটে ক্লান্ত, অবসন্ন, শ্রান্ত। তিনি হাল ভাঙা নাবিক, পথ হারিয়ে পথ হেঁটে হেঁটে শান্তির আশ্রয় তিনি খুঁজে বেরিয়েছেন। শেষ পর্যন্ত এসে শান্তি পেয়েছেন। তার প্রিয়তমা মানসী প্রতিমা বনলতা সেনের কাছে এসে তার সান্নিধ্যে দুদণ্ড আশ্রয় পেয়ে তিনি শান্তির নীড়ে পৌঁছেছেন। পাখি যেমন দিনের শেষে তার আলোয় ফেরে, কুলায় ফেরে, বাসায় ফেরে, নদী যেমন তার গন্তব্যে পৌঁছয় অর্থাৎ সমুদ্রে গিয়ে মিলিত হয়, কবিও শেষ পর্যন্ত নানা পথ বা বহু পথ পরিক্রমার পরে তিনি পৌঁছেছেন তার প্রিয়তমা মানসী প্রিয়া, তার প্রিয়তমা, তার প্রেমিকা নাটোরের বনলতা সেনের কাছে। এই বনলতা সেন প্রকৃতপক্ষে মৃত্যু, কারণ কবির কবিতায় বা কবির কাব্যে মৃত্যু চেতনাও রয়েছে। বনলতা সেন শ্যামল অরণ্য প্রকৃতির প্রতিমূর্তি। অরণ্য প্রকৃতি আর প্রেমিক সত্তা যেন এক হয়ে গেছে। এই অরণ্য প্রকৃতি মধ্যেও কবি খুঁজে পেয়েছেন প্রেমের আশ্রয়। মেয়েটি চরিত্ররূপে বাহ্যিক সৌন্দর্যে শ্রাবস্তী নগরের কারুকার্যের মতো সুন্দরী। কোন মেয়েটি? কবির প্রেমিকা বনলতা সেন। শ্রাবস্তী নগর যেমন সৌন্দর্যে পরিপূর্ণ, ঠিক তেমনি কবির প্রেমিকাও সেরকমই সৌন্দর্যে পরিপূর্ণ। এই কবির প্রেমিকাও তেমনি শান্তির আশ্রয় বা সৌন্দর্যের প্রতিমূর্তি। কবির মানসী প্রতিমার চোখটি পাখির নীড়ের মতো, নীড়ের মতো যেখানে এসে শান্তি পাওয়া যায়। তার চোখের মধ্যে আছে প্রেমের আশ্রয়, প্রেম, ভালোবাসা সমস্ত রয়েছে তার চোখের মধ্যে, ঠিক পাখির নীড়ের মতো চোখ। এই মানসী প্রতিমা বনলতা সেন। অরণ্যে জোনাকিরা আলো ঝিলমিল করতে করতে কর্ম চাঞ্চল্যহীন পরিবেশে একে অপরের মধ্যে আবার বিলীন হয়ে যায়, তেমনি আমাদের জীবনও বিলীন হয়ে যায় মৃত্যুতে এসে। নদী তার গন্তব্যস্থলে অর্থাৎ সমুদ্রে পৌঁছে যেমন তার চিরশান্তি লাভ করে, কবিও চিরশান্তি লাভ করেছিলেন তার প্রেমিকা, তার প্রিয়তমা বনলতা সেনের সান্নিধ্যে এসে। কবির বনলতা সেনের চোখের মধ্যে প্রেমের গভীর আত্মীয়তা, আশ্রয়, আরাম ও নির্ভরতার আশ্বাস পেয়েছিলেন। তাই বনলতা সেন কবিতাটিও হয়ে উঠেছে কবির কাছে বা আমাদের কাছে, আমরা যারা পাঠক তাদের কাছেও যেন একটি প্রেমের কবিতা। কবির বনলতা সেন যেন সত্যি সত্যি কবির প্রেমিকা হয়ে উঠেছে। বনলতা সেন কবিতার দুটো লাইন পড়লেই মনে হয় কবি কোনো প্রেমিকাকে নিয়ে এই কবিতাটি রচনা করেছেন। প্রকৃতপক্ষে এই প্রেমিকা কোনো মানুষের মূর্তি নয়, এই প্রেমিকা কবির কাল্পনিক প্রিয়তমা প্রেমিকা। এই প্রেমিকাকে নিয়েই লেখা কবিতা বনলতা সেন। তিনি 1000 বছর ধরে পথ হেঁটে বিম্বিসার অশোকের রাজ্যে তিনি পদার্পণ করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, শেষ পর্যন্ত এসে তিনি হাজির হয়েছেন বনলতা সেনের কাছে এবং সেখানেই দুদণ্ড আশ্রয় পেয়েছেন। বিদর্ভ নগরে গেছেন, শ্রাবস্তী নগরে গেছেন, কিন্তু কোথাও তিনি শান্তি পাননি। শেষ পর্যন্ত পাখির নীড়ের মতো চোখ তুলে যাকে প্রশ্ন করেছিলেন, এতদিন কোথায় ছিলেন? কে প্রশ্ন করেছিলেন? কবিকে প্রশ্ন করেছিলেন কবির মানসী প্রতিমা বনলতা সেন। কবি উত্তর দিয়েছিলেন তার মানসী প্রতিমার কাছে, তার মুখোমুখি এসে তিনি শান্তির আশ্বাস খুঁজে পেয়েছিলেন। এই বনলতা সেন কবিতা আমাদের যেন সৌন্দর্যের প্রতিমূর্তি। এই মানসিক প্রতিমা যেন সুন্দরী, কবির চোখে সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু চেতনা এবং জীবনানন্দের মৃত্যু চেতনা দুটো কিন্তু আলাদা। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু চেতনার মধ্যেও সৌন্দর্য রয়েছে, কিন্তু বনলতা সেন যে কবিতা, সেই কবিতার মধ্যে কিন্তু মৃত্যু চেতনা পরিষ্কারভাবে ফুটে না উঠলেও এর ইনার মিনিং হিসেবে যেটা ফুটে উঠেছে সেটা কিন্তু মৃত্যু চেতনাটা বেশি সুন্দর হয়ে উঠেছে। অর্থাৎ কবির কাছে মৃত্যুটাই যেন শ্রেষ্ঠ। এটা যেন কবির প্রেমিকা, মানসী প্রতিমা, কাল্পনিক প্রিয়তমা, যার কাছে সে তিনি দুদণ্ড শান্তির আশ্রয় পেয়েছিলেন, সেই প্রতিমা। কবিতাটিতে যাই, কবিতাটি আলোচনা করি। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কবি 1000 বছর অর্থাৎ অনেক সময় বোঝাতে 1000 কথাটি ব্যবহার করেছেন।
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, অর্থাৎ তিনি যেভাবে পথ হেঁটেছেন যেন না দেখেই পথ হেঁটেছেন, মালয় সাগর পর্যন্ত তিনি হেঁটেছেন এই পথ শুধু একটুখানি শান্তির আশায়, একটু আশ্রয়ের জন্য। কিন্তু কবি হাজার বছর ধরে, অর্থাৎ অনেকটা সময় বোঝাতে কবি এই হাজার বছর কথাটি ব্যবহার করেছেন। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার অশোক ইতিহাসের, এরা ইতিহাসের সম্রাট, সম্রাট অশোক বা সম্রাট বিম্বিসার, এরা রাজা। কিন্তু এদের রাজত্বেও তিনি গেছেন, বিদর্ভ নগরে গেছেন, কিন্তু কবি শান্তি পাননি, কোথাও তিনি বনলতা সেনের মতো আশ্রয় পাননি। সেখানে ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরেও কবি গেছেন। তাই কবির এই কবিতার মধ্যে যে ইতিহাস চেতনা ফুটে উঠেছে তাতে এই কথাগুলোর মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিম্বিসার অশোক এরা ইতিহাসের সম্রাট, এদের কথা কবির কবিতায় রয়েছে। অর্থাৎ তাদের আলাপ আলোচনায় তাদের সঙ্গে গেছেন, তাদের রাজত্বে পদার্পণ করেছেন, তাদের রাজত্ব ঘুরেছেন, কিন্তু কবির কোথাও শান্তির আশ্রয় পাননি বা শান্তি কবি পাননি কোথাও। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে তিনি বিদর্ভ নগরে গেছেন। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে ক্লান্ত প্রাণ এক। কবি যেখানেই গেছেন কবি ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, কোথাও তিনি একটু শান্তি পাননি। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে তিনি দেখেছেন শুধুই সমুদ্র, পার হওয়াটা বড়ই কঠিন, কারণ সমুদ্র সাঁতরে পার হওয়া সম্ভব নয়। এই সমুদ্র প্রকৃতপক্ষে সাধারণ সমুদ্র নয়, জীবনের সমুদ্র। তিনি যেখানেই গেছেন দেখেছেন এই জীবনের সমুদ্র পার হওয়াটা বড়ই কঠিন। তিনি ক্লান্ত হয়ে গেছেন, শ্রান্ত হয়ে গেছেন, অবসন্ন হয়ে গেছেন, শান্তি পাননি কোথাও। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। নাটোর বাংলাদেশে অবস্থিত। এই নাটোরের বনলতা সেন কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল, কারণ বাংলাদেশের নাটোরে যখন পৌঁছেছিলেন, অর্থাৎ এখানে নাটোরের বনলতা সেন, অর্থাৎ মৃত্যুরূপী এই বনলতা সেন কবির কাছে যেন জীবন্ত প্রতিমা হয়ে, প্রতিমূর্তি হয়ে, প্রেমিকা হয়ে, প্রিয়তমায় রূপে ধরা দিয়েছে, যেখানে কবি শান্তির আশ্রয় খুঁজে পেয়েছিলেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। চুল, কবি এই প্রিয়তমার চুল সম্পর্কে বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। চুল যেন তার কবেকার অন্ধকার, মানে কালো, খুব সুন্দর, মুখে ওই কালো চুল যেমন মানায়, এই কবির প্রেমিকাও সেরকম। অর্থাৎ মৃত্যু যেন আমাদের কাছে অন্ধকার, আলো নয়, এ কথা বোঝাতেই কবি এই কথাগুলো ব্যবহার করেছেন। মুখ তার শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তি একটি শহরের নাম যেটা কারুকার্য মণ্ডিত। সেই শহরের মতো যেন এই বনলতা সেনের মুখচ্ছবি, তার মুখ যেন সুন্দর, চুল যেন কালো, দেখতে যেন সুন্দরী। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে চিরাবিক হারাইছে দিশা। কবি অনেক ঘুরেছেন, সমুদ্রে গেছেন, মালয় সাগর থেকে তিনি ওই দূর সিংহল সমুদ্র পর্যন্ত তিনি ঘুরেছেন। তো হাল ভাঙা নাবিকের মতো শেষ পর্যন্ত একটু ঘাসকে আশ্রয় করে তিনি এসে উঠেছেন ওই মানবিক প্রিয়া, অর্থাৎ কবির কাল্পনিক প্রিয়া, প্রিয়তমা বনলতা সেনের কাছে। জিরাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে রাখে দারুচিনি দ্বীপের দেশে। যখন সে সমুদ্রে দিশা হারিয়ে ফেলে, দিক হারিয়ে ফেলে, তখন একটু কিছু পেলেই সেকে আঁকড়ে ধরে। তেমনি হাল ভাঙা নাবিকের মতো কবি এসে আশ্রয় পেয়েছিলেন ওই বনলতা সেনের কাছে এসে। বনলতা সেন যেন তাকে আশ্রয় দিয়েছিল, তাকে ওই সফেদ সমুদ্র থেকে, সমুদ্রে হাল ভাঙা নাবিকের মতো যে নাবিক ডুবতে বসেছিল, সেই ডুবে যাওয়ার নাবিককে যেন বাঁচিয়েছিলেন এই বনলতা সেন। সবুজ ঘাসের দেশ, অর্থাৎ সমুদ্রে ভাসতে ভাসতে যখন একটু সবুজ ঘাসের দেশ দেখে, যেখানে যেমন আঁকড়ে ধরে সে বাঁচতে চায়, এই কবিও বাঁচতে চেয়েছেন বনলতা সেনকে ধরে। এই বনলতা সেন কবির প্রিয়তমা, মানসিক প্রিয়া, প্রেমিকা। তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। অন্ধকারে তাকে দেখেছেন কবি, তাকে মুখ তুলে জিজ্ঞেস করেছেন তিনি কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ে যেমন রয়েছে শান্তির আশ্রয়। সারাদিন ক্লান্ত পাখিরা সারাদিন পরিশ্রম করার পরে, খাবার খোঁজার পরে, আনন্দে কিচিমিচি করতে করতে যেমন সন্ধ্যাবেলায় ঘরে ফিরে একটু শান্তির আশা পায়, শান্তির আশ্রয় ফিরে যায়, তেমনিও কবিও
চারিদিকে ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত পথিক এসে আশ্রয় পেয়েছেন বনলতা সেনের আশ্রয়ে মুখোমুখি বসেছেন। তার মানসী প্রিয়া তাকে জিজ্ঞেস করেছেন এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে তিনি জিজ্ঞাসা করেছিলেন। পাখির নীড়ে রয়েছে শান্তির আশ্রয়, ওই চোখের মধ্যে রয়েছে যেন প্রেমের বা ভালোবাসার দিশা বা নিশা। কবিকে যেন দেখিয়েছে সেই আশ্রয়ের বা ভালোবাসা বা প্রেমের একটুকু আশ্রয়। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, কারণ শিশিরের কোনো শব্দ হয় না। সন্ধ্যাও তেমনি আলো আস্তে আস্তে মুছে দেয় প্রকৃতি। কীভাবে যে সন্ধ্যা নেমে এলো আমরা বুঝতে পারি না। আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় সারাটা আকাশ, চারিদিক, আমাদের চারিদিকের পরিবেশ। তেমনি কবির জীবনেও যে কী করে এই বনলতা সেন এসে হাজির হলেন কবি নিজেও জানেন না। ঠিক ওই নিঃশব্দে এসেছিল যেমন করে শিশির পড়ে সন্ধ্যার আকাশে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো, অর্থাৎ শিশিরের যেমন কোনো শব্দ নেই, কবির এই মানসিক প্রিয়া কবির কাছে আসাতেও যেন কোনো অশান্তি ছিল না। শান্তিভাবেই তিনি কবির মানসিক প্রিয়ার কাছে পৌঁছেছিলেন নিঃশব্দে। সন্ধ্যা এসে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, কারণ চিল যখন ঘরে ফেরে তখন সন্ধে হয়ে আসছে। তাই রৌদ্রের গন্ধ যেমন চিল মুছে ফেলে, কবিও তেমনি তার সেই রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিলেন সেই বনলতা সেনের কাছে এসে। অর্থাৎ তখন সন্ধে ঘনিয়ে এসেছে, অন্ধকার জমে এসেছে। প্রকৃতপক্ষে এরা জীবনের শেষ দিন। আমাদের জীবনেও সারাদিনের সূর্য থাকে না। জীবনটা যদি সকালটা ধরা হয় আমাদের জীবনের প্রথম দিন, তবে সন্ধেটা আমাদের শেষ দিন, মানে মৃত্যুর দিন। সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায় আমাদের জীবনে তেমনি একটা সময় এসে অস্ত যায়, এবং সেই সময় এসে কবি আশ্রয় পেয়েছিলেন বনলতা সেনের কাছে। অর্থাৎ মৃত্যুকেই তিনি চরম শান্তি এবং পরম প্রাপ্তি বলে মেনে নিয়েছিলেন। পৃথিবীর সব রং মুছে ফেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। যখন সন্ধে হয় তখন পাণ্ডুলিপি পৃথিবীর সব রং মুছে যায়, অন্ধকার চলে আসে। আমরা জানি সাদা রং 7টা রঙের সমাহার, আর কালো মানে যেখানে কোনো রং নেই। অর্থাৎ জীবনের সব রং মুছে ফেলেছে চিল, যেমন আশ্রয়ে ফিরেছে তেমনি কবিও নিজের আশ্রয়ে ফিরেছেন সব রং ফেলে দিয়ে। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। সব পাখি সন্ধে হয়ে গেছে ঘরে ফিরেছে, সব নদী ফুরায় জীবনের লেনদেন, অর্থাৎ সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে, তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কবির সামনে এসে শুধু দেখা দিয়েছে মুখোমুখি অন্ধকারে বসবার জন্য বনলতা সেন। অর্থাৎ কবির মানসী প্রিয়া, কবির প্রেমিকা, কবির ভালোবাসার মানুষ, কবিকে শান্তি দেবার মানুষ। প্রকৃতপক্ষে যে মানুষ মানবী রূপে নয়, কাল্পনিক প্রেমিকা রূপে, প্রিয়তমা রূপে কবির কাছে এসে ধরা দিয়েছেন সেই মৃত্যুর দরজায় এসে কবি শান্তি পেয়েছেন। এই মৃত্যুকেই কবি প্রেমিকা প্রিয়তমা হিসেবে কল্পনা করেছেন কবিতায়। সন্ধ্যায় যেমন অন্ধকার ফেরে, অন্ধকারে পাখিরা বাসায় ফেরে, সেই সন্ধ্যার অন্ধকারেই কবি প্রেমিকার কাছে গিয়ে বসেছেন। প্রেমিকা তাকে পাখির নীড়ের মতো, পাখির বাসার মতো চোখ তুলে জিজ্ঞেস করেছেন এতদিন কোথায় ছিলেন। তিনি উত্তর দিয়েছেন, এবং এখানেই শান্তির আশ্রয় মিলেছে। এই প্রেমিকা কবির কাল্পনিক প্রেমিকা প্রিয়তমা, যার কাছে কবি সে আশ্রয় পেয়েছিলেন। কবিতাটি আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও জানাতে ভুলবে না।